বাড়িতে যখন মিটার লাগাতে যাচ্ছে তখন কি কোনো এই ধরনের কথা শুনেছেন আপনারা, বা আপনাদের কাছে সেরকম এসছে প্রতিবাদ, তারা চাইছেন না? না, বাড়িতে যখন মিটার লাগাতে যাওয়া হচ্ছে তখন বিষয়টাকে একটা ঢাক ঢাক গুরু গুরু এরকম একটা বিষয় চলছে, এবং যারা লাগাচ্ছেন তারা মূলত কোনো কন্ট্রাক্টরের লোক। আরবান্সটা সাধারণ পণ্যের মতন প্রত্যাবশ্যকীয় বিদ্যুৎ কেনাবেচা নয়। গ্রাহকদের ধোঁয়াশায় রেখে স্মার্ট মিটার লাগিয়ে বিদ্যুতের মতো অত্যাবশ্যকীয় ক্ষেত্রকে লাভজনক করার নামে বেসরকারির হাতে তুলে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে আজ শান্তিপুর জন উদ্যোগে প্রতিবাদী সভার আয়োজন করা হয়। প্রথমে সকাল 11:30টায় ডাকঘর ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে, পরেরটি সন্ধ্যা 7টায় শান্তিপুর পাবলিক লাইব্রেরির সামনে অনুষ্ঠিত হতে চলেছে। উল্লেখ্য, এতদিন পর্যন্ত সমস্ত বাড়িতেই বিদ্যুতের যে মিটার বসানো ছিল, গ্রাহককে আগে ব্যবহার করার সুযোগ দেওয়া হতো, তারপর বিল মেটানো। তবে এই পরিষেবা দেয় WBSEDCL, কিন্তু বর্তমানে পশ্চিমবাংলা, কলকাতা ও শহরতলির অঞ্চলে সাধারণত ইলেকট্রিক পরিষেবা দেয় CESC নামক সংস্থা, যেটি একটি সম্পূর্ণ WBSEDCL সরকারি সংস্থা। কলকাতায় বিদ্যুৎ ব্যবহার করার 1 মাসের মধ্যেই তার বিল জেনারেট হয়ে গ্রাহকের কাছে চলে আসে তা মেটানোর জন্য। তবে রাজ্যের অন্যান্য জায়গায় 3 মাস পরে। তবে আধুনিক প্রিপেইড স্মার্ট মিটার হয়ে যেতেই সম্পূর্ণ উল্টো পুরাণ, আগে দিতে হচ্ছে টাকা। গ্রাহকরা অনেকেই জানাচ্ছেন, আগে যে বিদ্যুৎ ব্যবহার করে তারপর দাম দেওয়া হতো, 1 মাসের ধার্য করে দেওয়া হতো, তারপরে দেওয়া হতো, সেই পদ্ধতি ঠিক ছিল। স্মার্ট মিটার লাগাতে বাড়িতে যাওয়া ঠিকাকর্মী কিংবা বিদ্যুৎ অফিসের আধিকারিক কারোর কাছেই নেই সম্পূর্ণ তথ্য। আর সেই জন্যই উক্ত বিষয়গুলো নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন শান্তিপুর জন উদ্যোগে। তারা বলছেন আমরা খুব স্পষ্ট বিষয়টা জানি না, আপনারা অফিসে গিয়ে খোঁজ নেবেন। এবার অফিসে খোঁজ নিলে তারা বলছে না না কিছু না, এখন যেমন চাকা মিটার থেকে ডিজিটাল মিটার থেকে স্মার্ট মিটার, এতে আরও ভালো পরিষেবা হবে, আরও সুস্থ হবে। কিন্তু ডিজিটাল মিটারে কাজ ভালোই হচ্ছিল, সমস্ত বাড়িতে, অলমোস্ট সমস্ত বাড়িতে ডিজিটাল মিটার ভালো আছে, সেগুলোকে পুরোপুরি বাতিল করে দেওয়া হচ্ছে। মানে আমাদেরই তো টাকায় তৈরি হচ্ছে, জনগণের টাকায় তৈরি হচ্ছে, তো সেগুলোকে পুরোপুরি বাতিল করে দেওয়া হচ্ছে, দিয়ে স্মার্ট মিটার আসছে। পরবর্তীকালে আমরা যখন খোঁজ নিচ্ছি বা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যখন এই নিয়ে আলোচনা শুরু হচ্ছে, তখন দেখা যাচ্ছে এর পেছনে যে পরিকল্পনাটা রয়েছে সেটা আসলে একটা অত্যাবশ্যকীয় ক্ষেত্র বিদ্যুৎ, সেইটাকে অত্যাবশ্যকীয় ক্ষেত্র এবং সেটা লাভজনক করে তুলে সেটাকে আসলে আমরা দেখেছি, এর অনেক উদাহরণ আছে, সেটা আসলে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমার দেশ যেখানে 75 থেকে 78% মানুষ দিন আনে দিন খায়, সেইখানে সন্ধে 5টা থেকে রাত 12টা পর্যন্ত যখন বিদ্যুতের মূল চাহিদা, যে একজনের বাড়িতে বসে সেলাই করে, একজনের বাড়িতে বসে ঠোঙা বানায়, টোটোতে চার্জ দেয়, সেই মানুষগুলো এই রকম 75-78% মানুষের স্বার্থ বিরোধী একটা বিষয় আনা হচ্ছে, যেখানে ওই সময়ে বিদ্যুতের চার্জটা সবচেয়ে বেশি। এটা যে কোনো লোক সহজ বুদ্ধি। আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা নিজেরাও স্পষ্ট নই যে এই বিলটা কত টাকা ন্যূনতম হতে পারে, কবে মোবাইলে কি মেসেজ আসবে, নাকি রিচার্জ করলে কিছু বেনিফিট আছে কিনা, আলাদা প্যাকেজ আছে কিনা, আমরা এই নিয়ে বিভিন্ন ইঞ্জিনিয়ার এবং যে ম্যানেজমেন্টের যে মানুষজন আছেন বিদ্যুৎ পর্ষদেরই, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের পরিচয় ওইভাবে এখন প্রকাশ করার ব্যাপার নেই, কিন্তু আমরা কথা বলেছি খুব নির্ভরযোগ্য জায়গা থেকে। সেখান থেকে আমরা জেনেছি যে মূল বিষয়টা আসছে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, সেই পরিকল্পনা থেকে, সেখান থেকে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার, এবং সারা পশ্চিমবঙ্গেই, সারা ভারতবর্ষেই বিষয়টা বেশ চুপচুপ করে হচ্ছে, এবং প্রতিরোধ কোথাও গড়ে উঠছে, কিন্তু এইভাবেই হচ্ছে। এবং এর যে পরিকল্পনা সেটা একটা লম্বা পরিকল্পনা, এবং এই যে পরবর্তীকালে ছাড় বা ওই যে SMS আসবে, সে তো আসবেই, যেমন মোবাইলে কত টাকা বিল হতে পারে না, এইরকম দেখুন বিষয়টা তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। যারা সচেতন মানুষ তারা জানেন যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিলের হার কীরকম, মানে সারা ভারতবর্ষের সঙ্গে যদি তুলনা করা যায়, সেইখানে বিষয়টা সেইটা। তার সঙ্গে সঙ্গে এইটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের মনে হচ্ছে যে একটা গরিব মানুষ যে 15 দিন ছাড় পেত, 1 মাস ছাড় পেত, যে সে মহাজনের থেকে টাকাটা নিয়ে সে বিলটা দিয়ে আসবে, লাইনটা বাড়ি দিয়ে কাটা হতো, এখন একটা SMS আসবে, তারপরে একটা 2 দিন বা 3 দিনের সময়, তার মধ্যে 15 ইউনিট হয়তো করাতে পারবে, তারপরে অটোমেটিক্যালি কেটে যাবে। এই যে পদ্ধতিটা সম্পূর্ণ প্রায় স্পাইংয়ের মতো, মানে গোয়েন্দাগিরির মতো। এবং আমার ঘরের মধ্যে ধোঁয়াশা, এটা মনে করছেন অস্পষ্ট বিষয়টি। এবং এটা আমরা কথা বলে দেখেছি যে কখন দিনের কোন সময় কী রকমের কারেন্ট পড়ছে সেটা অ্যানালিসিস করা সম্ভব এই মিটারের মাধ্যমে।
অর্থাৎ আমার বাড়িতে আমি কীরকম কনজিউম করছি সেটা এই মিটারের মাধ্যমে অ্যানালিসিস করা সম্ভব। এটা তো আমার প্রাইভেসিতে হস্তক্ষেপ, এটা তো একদিক দিয়ে আমার প্রাইভেসিতে হস্তক্ষেপ। তো এই সামগ্রিক বিষয়টা মানুষের কাছে স্পষ্ট করা হোক। সরকারি বিষয়, অত্যাবশ্যকীয় পরিষেবা, মোবাইল বা কেবল টিভিতে আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা আছে মোবাইল থেকে কী হয়েছে, কেবল টিভি থেকে কী হয়েছে। কিন্তু মনে রাখতে হবে এগুলো বেসরকারি, বেশিরভাগ অপারেটর হচ্ছে বেসরকারি, মোবাইলই বলুন আর এই কেবলই বলুন, কিন্তু এটা সরকারি এবং অত্যাবশ্যকীয় জিনিস। বিদ্যুৎ ছাড়া চলবে না। বিদ্যুতায়ন করছি আমরা প্রজেক্ট বানাচ্ছি, সেইগুলোর প্রচার হয়, কিন্তু এই স্মার্ট মিটার নিয়ে কোনো কথা, কোনো খবরের কাগজ আপনি দেখবেন কোথাও 5 নম্বর পেজে দিল্লিতে বিক্ষোভ হয়েছে 3 লাইনে একটা সব। কোনো পলিটিক্যাল পার্টি ইররেসপেক্টিভ অফ, আমি কোনো ডান বাম দক্ষিণ উত্তর পশ্চিম বলছি না, আপনি এই নিয়ে কোথাও কোনো সোচ্চার প্রতিবাদ রাস্তায় দেখতে পেয়েছেন? আমরা দেখতে পাইনি। আমাদের মনে হয়েছে আমাদের সামর্থ্য নিয়ে মানুষকে এটা সচেতন করা উচিত। মানুষ সিদ্ধান্ত নিক, মানুষ আসুক, আমাদের ক্ষমতা সীমিত, কিন্তু আমরা বিশ্বাস করি যেভাবে প্রসেনজিৎ বলল, যেভাবে কৃষি আন্দোলন ডেভেলপ করে এবং কৃষি নীতিকে কেন্দ্রীয় সরকারকে উইথড্র করতে হয়, সেরকম যদি মানুষ পথে নামে। মানে আধুনিকীকরণ নিয়ে আপনাদের কোনো আপত্তি নেই? আধুনিকীকরণ নিয়ে আলোচনার ভিত্তিতে তাদের সমস্যার কথা নিয়ে না, যে আধুনিকীকরণ হচ্ছে সেটা স্পষ্টভাবে মানুষকে জানানো। স্টেক হোল্ডার মানুষ সরকারের, আমার ভোটে সরকার তৈরি হয়, আমার ট্যাক্সের টাকায় সরকার তৈরি হয়। একটা রিক্সাওয়ালা একটা বিড়ি চালালে ওই দেশলাইয়ের কাঠির জন্য জিএসটি যায়, সেই জিএসটি দিয়ে সরকার তৈরি হয়। তো সেই সরকার বাধ্য, যে কোনো সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, যে রাজ্যেই হোক, যে দেশে যেখানেই হোক, সে বাধ্য এটা আমার কাছে স্পষ্ট করতে। সেই রাইট টু, মানে সেটা জানার অধিকার আমার আছে, সেইটা সরকার করছে না। সরকার এক ধরনের বলে আরটিআই করলে অনেক সময় অনেক তথ্য পাওয়া যায়, আরটিআই করলে পাওয়া যায়, কিন্তু আমরা কথা বলে দেখেছি তারা বেশ আটঘাট বেঁধে নেমেছে। তারা তাদের বাউন্ডারি লাইনের বাইরে কোনো প্রশ্ন করলেই, আমি প্রশ্ন করেছিলাম যে আমি যদি না বসাই কী হবে, মিটার কি মানে আমার লাইন কেটে দেবেন? বলছে দেখুন মিটারটা সরকারের সম্পত্তি, এটা বহুত গোড়া থেকে করা আছে, মিটারটা সরকারের সম্পত্তি। আচ্ছা। মানে আমার প্রেমিসিসে বসেছে কিন্তু মিটারটা সরকারের সম্পত্তি, ফলে সেইটার আধুনিকীকরণের সিদ্ধান্ত সে নেবে। চাপিয়ে দেওয়া হচ্ছে এক ধরনের চাপিয়ে দেওয়া, কিন্তু সুকৌশলে। এইটাকে স্পষ্ট করা হোক এবং আমরা জন উদ্যোগের তরফ থেকে বলতে পারি, আমরা অনেক পড়াশোনা খবর করে দেখেছি এটা আসলে লাভজনক ক্ষেত্রকে, অত্যাবশ্যকীয় সরকারি ক্ষেত্রকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়ারই প্রথম ধাপ। আপনার নাম পরিচয়? জয়ন্ত ব্যানার্জি, জন উদ্যোগের একজন সদস্য। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দেখেছেন যে শান্তিপুরে এই বছর 17ই জানুয়ারি থেকে শান্তিপুরে ডোমেস্টিক ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানোর কাজ শুরু হয়েছে। এই স্মার্ট মিটার লাগানোর ক্ষেত্রে পর্ষদ যে যুক্তি দিচ্ছেন যে এটা আধুনিকীকরণের জন্য ব্যবহার হচ্ছে, যেমন চাকা মিটার থেকে ডিজিটাল মিটার এসেছিল, ডিজিটাল মিটার থেকে স্মার্ট মিটার। কিন্তু আমরা এটা প্রথমেই অনুধাবন করেছিলাম যে এটা কোনো রকম আধুনিকীকরণ নয়, এটার ফলে এইটাকে বেসরকারিকরণ এবং প্রিপেডে চালু করার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে পর্ষদের পক্ষ থেকে। কিন্তু তৎকালীন সময় পর্ষদ এটা যখন বসাচ্ছেন তখন তারা একটা আশ্বাস দিয়েছেন বাড়ি বাড়িতে যে না, এটা যেমন বিল আসে তেমনই আসবে। কিন্তু দেখা যাচ্ছে যে মাসে বসেছে সেই মাসের বিল আসার পরেই এটাকে প্রিপেডে কনভার্ট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এতদিন পর্যন্ত সাধারণ মানুষ যে সুবিধাটা পেতেন, যে বিদ্যুৎ খরচা করে তার বিলটা দেওয়ার সুবিধা পেতেন, তাছাড়াও একটা ফাইনের পিরিয়ড পেতেন, একটা সুবিধাজনক জায়গায় তারা পেতেন যে বিদ্যুৎটা ব্যবহার করে বিদ্যুতের দাম দিচ্ছে। কিন্তু এখন যেটা হবে যে আপনার মোবাইলের ক্ষেত্রে যেটা হয়, কেবল লাইনের ক্ষেত্রে যেটা হয়, সেই রকম আগাম টাকা দিয়ে তারপরে বিদ্যুৎটা ব্যবহার করা যাবে। আমরা মনে করছি যে বিদ্যুৎ একটা অত্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য, বিদ্যুৎ একটা অত্যন্ত এসেনশিয়াল কমোডিটিস সাধারণ মানুষের ক্ষেত্রে, সেইটাকে এইভাবে অগ্রিমে নিয়ে আসা, এটা পুরোদস্তুর একটা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি, যা নির্বাচিত সরকারের এই দৃষ্টিভঙ্গি নেওয়া একেবারেই অনুচিত বলে আমরা মনে করছি। আমরা মনে করছি যে এর ফলে টিওডি চালু হবে আর টাইম অফ দ্য ডে, অর্থাৎ যে সময়টা, দিনের যে সময়টা বিকেল 5টা থেকে রাত্রি 12টা পর্যন্ত, দিনের যে সময়টায় সব থেকে বেশি মানুষের বিদ্যুৎ দরকার হয়, সাধারণ মানুষের বিদ্যুৎ দরকার হয়, সেই সময়টায় বিদ্যুতের চার্জ যেমন কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে আছে, এই সময়টায় বিদ্যুতের চার্জ ইউনিট প্রতি সব থেকে বেশি দাম হবে। সেই বেশি দামে এই সাধারণ গৃহস্থ মধ্যবিত্তকে বা নিম্নবিত্তকে বা গরিব মানুষকে প্রত্যেকেই বিদ্যুৎ ব্যবহার করতে হয়। এটা অত্যাবশ্যকীয় পণ্য, এটা ব্যবহার করতে হবে। এই টিওডির ক্ষেত্রে যাবে এবং
এবং এর যে ক্রোনোলজি যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখবেন যে আস্তে আস্তে এইবার যখন অগ্রিম টাকা দিয়ে বিদ্যুতের মতো অত্যাবশ্যকীয় পণ্য যখন অগ্রিম টাকায় ব্যবসাটা চলে আসবে, তখন বেসরকারি পুঁজিপতি কর্পোরেট হাঙররা বসে আছে এটাকে নেওয়ার জন্য। যেভাবে দেশের খনি, দেশের লাভজনক বন্দর সমস্ত কিছু বেচে দেওয়া হচ্ছে, সেইভাবে কেন্দ্র সরকারের যে নীতি, সেই নীতির বশবর্তী হয়ে কেন্দ্রীয় সরকারেরই পুরোটা ফান্ডিংয়ে এটা হচ্ছে। এবং এর ফলে এই যে বেসরকারীকরণের নীতি, এই যে লাভজনক সংস্থাকে বেছে দেওয়ার নীতি, এই যে মানুষের টাকায় অগ্রিম নিয়ে মানুষকে যে পরিষেবা দেওয়ার নীতি, এর প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি। এবং গোটা পশ্চিমবঙ্গে প্রায় 30,000 এবং গোটা দেশে ধরলে প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ এই মিটার রিডিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন কন্ট্রাকচুয়াল বেসিসে, তাদের কাজ হারাবে। আমরা এই যে নীতি, সরকারের এই নীতির প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা মনে করছি কেন্দ্রীয় সরকার বারে বারে এই যে গ্যাস চুক্তির পরে 2003-এর বিদ্যুৎ বিল এবং তারপরে পর্ষদকে ভেঙে দেওয়া এবং বিভিন্নভাবে এই যে কোনো এই এসেনশিয়াল কমোডিটিসগুলো, এক্ষেত্রে আমরা কৃষি বিলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অত্যাবশ্যকীয় পণ্যের অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে যে সরকারের হস্তক্ষেপ থাকতে হবে। এবং আমরা এখনও দাবি করছি যে বিদ্যুতের মতো একটা অত্যাবশ্যকীয় পণ্যে সরকারি হস্তক্ষেপ থাকতে হবে এবং যেটা পোস্টপেড ছিল, বিদ্যুৎ ব্যবহার করে দেওয়া হতো, সেইটাকে জারি রাখতে হবে। প্রিপেড করা মানে সাধারণ মানুষের টাকা অগ্রিম নিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া মানে এটা সরকারি কোনো দৃষ্টিভঙ্গি হতে পারে না, এটা কোনো জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি হতে পারে না, এটা কোনো কল্যাণকামী রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি হতে পারে না। এটা সম্পূর্ণ বেসরকারীকরণের যে নীতি, আমরা এই নীতির তীব্র বিরোধিতা করছি, এই নীতির বিশ্বাস। শান্তিপুরের ক্ষেত্রে শুধু আন্দোলন নাকি সারা রাজ্য কোথাও? না, আমরা শান্তিপুর গণ উদ্যোগ, আমাদের যেটুকু ক্ষমতা, আমাদের যেটুকু পরিধি, সেই মতো আমরা শান্তিপুরে এটার প্রতিবাদ করছি। আপনারা জানেন দেশের বিভিন্ন অংশে, বিহারে, আসামে, জম্মু কাশ্মীরে বিভিন্ন জায়গায় এবং কলকাতায়, পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় এটা নিয়ে আন্দোলন চলছে, এটা নিয়ে প্রতিরোধ হচ্ছে, এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে। তো বেশ কিছু জায়গায় মিটার বসে গেছে। হ্যাঁ, বসে গেছে। তার কারণটা কি? বসে গেছে তার কারণটা পর্ষদ কিন্তু এটা বসানোর সময় এটা ঘোষণা করেননি যে প্রিপেড হবে। তখন তারা বলেছিলেন যেমন আছে তেমনই থাকবে, শুধু আপগ্রেডেশন, যেমন চাকা মিটার থেকে ডিজিটাল মিটার হয়েছে। কিন্তু তারা এই ভুল তথ্য দিয়ে, তারা এই সত্যকে সাপ্রেস করে দিয়ে যে এটা করেছেন, তারা খুব বুদ্ধিমত্তার সঙ্গেই করেছেন। তার কারণ প্রথমেই যদি এটা প্রিপেড বলা হতো তাহলে একটা প্রতিরোধের জায়গা আসতো। এই বিষয় নিয়ে একদিকে যেরকম বসানো হয়ে গেছে, সেক্ষেত্রে তো বলে মনে করেন। দেখুন, ভারতবর্ষ এটার সাক্ষী আছে যে বহু জিনিস, এবং খুব সাম্প্রতিক অতীতে আপনারা দেখেছেন যে কৃষি বিল, কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠ সরকার, একটা একদলীয় সংখ্যাগরিষ্ঠ সরকার যে কৃষি বিল গায়ের জোরে এনেছিল, কৃষকদের ব্যাপক আন্দোলনের ফলে, গোটা পাঞ্জাব হরিয়ানা জুড়ে কৃষকদের ব্যাপক আন্দোলনের ফলে সেই সংখ্যাগরিষ্ঠ একদলীয় সরকার কিন্তু কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। মানুষ যদি না চান এই গণতান্ত্রিক ব্যবস্থায়, এই ফেডারেল স্ট্রাকচারে, এই সংসদীয় ঢাঁচায় মানুষ যদি না চান, মানুষের যদি গণপ্রতিরোধ হয়, তাহলে সমস্ত কিছুই ফিরে যেতে বাধ্য হবে। মানুষই শেষ কথা বলবে এই গণতান্ত্রিক। সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ কোথায় কোথায় পৌঁছেছেন আপনাদের এই প্রতিবাদের? আমাদের রাস্তার প্রতিবাদ আজ থেকেই শুরু হলো। আমাদের আজকে এখানে পথসভা হলো, আমাদের সন্ধ্যে 7টার সময় আমাদের লাইব্রেরিতে পথসভা আছে, এবং আগামী রবিবার সূত্রাগড় খাপড়ের হাট সংলগ্ন এলাকায় আমরা প্রচার করব লিফলেটের মাধ্যমে। কালকে খবরের কাগজে লিফলেটের মাধ্যমে আমাদের এই প্রচার কর্মসূচি হয়েছে। আজকেও আপনারা দেখেছেন আমরা লিফলেট বিলি করলাম সাধারণ মানুষের মধ্যে, এবং মাইকের মাধ্যমে আমাদের যারা কণ্ঠস্বর শুনলেন প্রত্যেকের কাছে। তো গেল জনমত গড়ে তোলারা, কিন্তু আমি বলছি প্রশাসনিক মহলে এই বিষয়টি সবার স্বাক্ষর কিংবা সবার সম্মতি আছে, এগুলো আমাদের পরিকল্পনা আছে। মানুষের সাড়া পেলে, দেখুন এটা মানুষের যদি সাড়া পাওয়া যায়, এটা আমরা তো কিছু জোর করে ইমপ্লিমেন্ট করতে পারবো না। মানুষকে ভুল বোঝানো হয়েছে, মানুষকে আমরা বোঝাচ্ছি। এক্ষুনি একটু আগেই আমাদের একজন ভাই বললেন, এই রামকৃষ্ণ কলোনির একজন ভাই, খুব যুবক ছেলে, তিনি বললেন 3বার আমি রিফিউজ করেছি আমার বাড়িতে বসাতে দেওয়ার। তিনি আমাদের কাছ থেকে বেশ কিছু লিফলেট নিয়ে গেলেন, তিনি বললেন আমি এলাকায় প্রচার করব। মানুষের মধ্যে যদি প্রতিরোধ গড়ে ওঠে, প্রতিবাদ গড়ে ওঠে, তাকে সংগঠিত করে একটা সাংগঠনিক রূপ দেওয়ার কাজ জন উদ্যোগ করবে। তার নাম বলছেন প্রসেনজিৎ সাহা, সদস্য, শান্তিপুর জন উদ্যোগ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।